আসসালামু আলাইকুম। প্রজেক্ট 8 এর বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের পঞ্চম ক্লাস। আমরা আমাদের গত ক্লাসগুলোতে পড়েছি এই বিভিন্ন প্রাণী জগতের বিভিন্ন প্রাণীকে শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়, কোন কোন পর্বে কিভাবে তাদের ভাগ করা হয়, সেগুলোর বৈশিষ্ট্য কি। লাস্ট ক্লাসে আমরা কর্ডাটা পর্বের যে উপপর্বগুলো আছে সেই উপপর্বের মধ্যে দুইটা উপপর্ব নিয়ে আলোচনা করেছি, কি কি, ইউরোকর্ডাটা প্লাস সেফালোকর্ডাটা। তোমরা যারা যারা ক্লাসটা করেছো প্লাস পড়া কমপ্লিট করেছো, ইনশাআল্লাহ তাদের এই দুইটা টপিক থেকে আর কোনো প্রবলেম নাই। তো আমাদের আর একটা উপপর্ব বাকি ছিল, সেটা কি, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা হচ্ছে এই যে আমরা মানুষ, আমরা কি কর্ডাটা পর্বের না, শুরুর দিন থেকে বলছি আমরা মানুষ, আমরা হচ্ছে কর্ডাটা পর্বে। সেই কর্ডাটা পর্বের কোন উপপর্বের আমরা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের। তো এই ভার্টিব্রাটা উপপর্ব নিয়ে আমরা একটু ডিটেলস পড়বো আজকে। এইটা পড়লে আমাদের মোটামুটি কিন্তু এই চ্যাপ্টার থেকে যা যা তোমাদের দরকার সবকিছু পড়া শেষ হয়ে যাবে। তো আগে আমরা একটু আগের পরে রিক্যাপিচুলেট করে ফেলি। অ্যাজ ইউজুয়াল আমরা পড়েছিলাম কর্ডাটা, যাদের কর্ড আছে। কি কর্ড? নটোকর্ড। তো এই নটোকর্ডের বৈশিষ্ট্য কি, কেমন কি, সব আমরা পড়েছিলাম। কর্ডাটার উপপর্ব কি ছিল? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, and last one vertebrata. Vertebrata. এই ভার্টিব্রাটার মধ্যে আবার আমরা পড়েছিলাম কিছু সুপার ক্লাস। কি কি সুপার ক্লাস? ভার্টিব্রাটার মধ্যে দুইটা সুপার ক্লাস বা অধিশ্রেণী ছিল। অধিশ্রেণী, শ্রেণীর আগে অধিশ্রেণী বা সুপার ক্লাস। সেইগুলো কি? সেগুলো একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা বা অ্যাগনাথা, সেকেন্ডটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটা বা অ্যাগনাথার মধ্যে কি ছিল? আরো কিছু ক্লাস ছিল, আর ন্যাথোস্টোমাটার মধ্যে কিছু ক্লাস ছিল। এই সব কয়টার আমরা ডিটেলস পড়বো আজকে। তো শুরুতেই আজকে তাহলে আমাদের পড়া কি? আমাদের পড়া এইটুকু কমপ্লিট হয়ে গেছে। আমরা ভার্টিব্রাটা পড়বো, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা এবং এদের আন্ডারে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সম্পর্কে জানবো। তো শুরুতেই আমরা একটু ভার্টিব্রাটা নিয়ে কথা বলি। যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা তো আমরা পড়েছিলাম, এই ভার্টিব্রাটাটা আবার কি জিনিস? ভার্টিব্রাটা, আমরা যখন কর্ডাটার বৈশিষ্ট্য পড়ি তখন মনে করে দেখো, আমরা বলেছিলাম যে এদের যে বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ বা অংশগুলো আছে, যেমন নটোকর্ড, স্নায়ুরজ্জু, এন্ডোস্টাইল, ফুলকারন্ধ্র, এই সব কিছু কি হয়? ডেভেলপড হয়। যারা পরিণত প্রাণী আছে সেই পরিণত প্রাণীতে এই অঙ্গগুলো থেকে পরিণত হয়ে 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 উন্নত হয়ে 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 অন্য অঙ্গ গঠিত হয়। কি ছিল সেই অন্য অঙ্গগুলো? একটু মনে করো, বলো সবাই আমার সাথে। নটোকর্ড ছিল, নটোকর্ড থেকে কি তৈরি হয়েছিল? মেরুদণ্ড। তারপরে ছিল স্নায়ু রজ্জু। কথা বুঝতে না পারলে, সরি, লেখা বুঝতে না পারলে কথা বুঝতে হবে। স্নায়ু রজ্জু, স্নায়ু রজ্জু থেকে কি তৈরি হয়? মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড। এরপর কি ছিল? এন্ডোস্টাইল ছিল। এন্ডোস্টাইল থেকে তৈরি হয় কি? থাইরয়েড। লেজ কি? কিছু বিলুপ্ত হয়ে যায়, কিছু থাকে। আমরা বলেছিলাম যে এই সবই হচ্ছে কর্ডাটার মধ্যে যে উন্নত প্রাণী আছে সেই উন্নত প্রাণীগুলোর বৈশিষ্ট্য। এখন কর্ডাটার মধ্যে কি কি ছিল? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তিনটার মধ্যে সবচাইতে উন্নত কি? ভার্টিব্রাটা। তার মানে এই সব বৈশিষ্ট্য ভার্টিব্রাটার মধ্যে থাকবে, রাইট? আমরা প্রথমে যা বলে এসেছিলাম সেই জিনিসগুলো, সেম জিনিস কিন্তু আমরা আবারও বলছি।
তাহলে ভার্টিব্রেটার বৈশিষ্ট্য তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি আবার সেই কর্ডেটা থেকে আসবা। কর্ডেটাতে কি হয়েছিল, নটোকর্ড মেরুদণ্ড তৈরি করেছিল উন্নতগুলোতে, তাহলে সেই উন্নত বৈশিষ্ট্য এখানে বলবা যে ভার্টিব্রেটাতে কি হয়, নটোকর্ড থেকে মেরুদণ্ড তৈরি হয়। তাহলে আবার নটোকর্ডের আগে ওই যে ওর বিশেষণগুলো লাগাবা, পৃষ্ঠীয়, তারপরে কি ছিল নিরেট, স্থিতিস্থাপক, নটোকর্ড থেকে কিসে পরিণত হয়, সেইটা মেরুদণ্ডে পরিণত হয়। তারপরে স্নায়ুরজ্জু কিসে পরিণত হয়, সম্মুখ ভাগ মস্তিষ্কে পরিণত হয়, পশ্চাৎ ভাগ পরিণত হয় সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে। এন্ডোস্টাইল পরিণত হয় কিসে, থাইরয়েডে। তার বাইরে যা যা ছিল হৃৎপিণ্ড, এদের অঙ্কীয়, রক্ত সংবাহতন্ত্র বদ্ধ, ওগুলো সেম, এগুলোর কেসেও একই থাকবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। এর বাইরে আরো কি কি বৈশিষ্ট্য আছে, এই যে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড, সাপোজ এইভাবে হচ্ছে এটা মস্তিষ্ক গঠন করলো, এটা হচ্ছে মস্তিষ্ক গঠন করলো, এটা কি মস্তিষ্ক, আর এটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। যখন এটা আমরা কর্ডেটাতে পড়েছিলাম বা যখন এটা অপরিণত অবস্থায় ছিল তখন এইটা ছিল স্নায়ুরজ্জু, আর এখানে ছিল নিরেট নটোকর্ড। এটা ধরো নিরেটটা এভাবে একটু বুঝাইলাম আমি, দুইটা কি ছিল উপরে নিচে ছিল, এটা ছিল উপরে এটা ছিল নিচে। যখন এটা পরিণত হবে মস্তিষ্ক গঠন করবে, সুষুম্না কাণ্ড গঠন করবে, তখন এইটাকে কি প্রোটেকশন দিতে হবে না, এই যে এগুলো তো নরম অঙ্গ, নরম অঙ্গকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন কে দিবে, শক্ত জিনিস প্রোটেকশন দিবে। তাহলে শক্ত কি, শক্ত হচ্ছে আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ডের ভেতরেই এই নরম সুষুম্না কাণ্ড বা মস্তিষ্ক যেটাই বলো সেটা সংরক্ষিত অবস্থায় থাকবে। মস্তিষ্ক বা হচ্ছে আমাদের এই যে মাথার খুলি, মাথার খুলির ভেতরে থাকবে মস্তিষ্ক, আর মেরুদণ্ডের ভেতরে থাকবে সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ডকে বেষ্টিত করে কি থাকে, বিভিন্ন কশেরুকা থাকে, কশেরুকাগুলো একসাথে মিলে 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 কি তৈরি করে, মেরুদণ্ড তৈরি করে। সো এটা হচ্ছে এটার আরেকটা বৈশিষ্ট্য যে সুষুম্না কাণ্ড কি দিয়ে আবৃত থাকে, মেরুদণ্ড বা হচ্ছে যে কশেরুকাগুলো, মেরুদণ্ডের অংশ যে কশেরুকা, সেই কশেরুকা দিয়ে এটা আবৃত থাকে বা এটা প্রোটেক্টেড অবস্থাতে থাকে। আর এই গেল আরেকটা বৈশিষ্ট্য। এর বাইরে আমরা কি পড়েছিলাম, পদ পড়েছিলাম না, যে জোড় উপাঙ্গ থাকে এদের মধ্যে বা পদ থাকে, হাঁটার জন্য, হাঁটা চলা করার জন্য, নিজের খাবার গ্রহণ করার জন্য, এই যে দুইটা হাত দুইটা পা, এইগুলো অনেক প্রাণীতে পরিবর্তিত হয়, কোনটাতে ডানা হয়, কোনটাতে চারটা পা হয়, কোনটাতে দুইটা পা দুইটা হাত হয়, বাট আলটিমেটলি দুই জোড়া পদ থাকে। তাহলে এই সবই হচ্ছে তোমার ভার্টিব্রেটার বৈশিষ্ট্য। কর্ডাটার যত উন্নত উন্নত বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম বা উন্নত উন্নত যে চেঞ্জগুলো আমরা দেখেছিলাম সবকিছু আমরা নিয়ে আসবো এই ভার্টিব্রেটার মধ্যে। তাহলে ভার্টিব্রেটার ইন জেনারেল কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে ম্যাক্সিমাম। তো তোমরা বলো আরেকবার আমরা রিক্যাপিচুলেট করি। নটোকর্ড থেকে কি হয়, নটোকর্ড থেকে মেরুদণ্ড তৈরি হয়। স্নায়ুরজ্জু থেকে কি হয়, সম্মুখ ভাগে মস্তিষ্ক, পেছন ভাগে আমাদের স্পাইনাল কর্ড তৈরি হয়। এই স্পাইনাল কর্ড কি দিয়ে বেষ্টিত থাকে, কশেরুকা দিয়ে বেষ্টিত থাকে। এদের আরো কি থাকে, এদের এন্ডোস্টাইল থাইরয়েডে পরিণত হবে, এদের জোর পদ থাকবে, পা থাকবে, এগুলো দিয়ে ওরা হাঁটাচলা করবে, হৃৎপিণ্ড হবে অঙ্কীয়, রক্ত সংবহন তন্ত্র হবে বদ্ধ। সো এই সবই তোমার ভার্টিব্রেটার বৈশিষ্ট্য। এবার আমরা ভার্টিব্রেটার সাবক্লাসগুলোকে নিয়ে পড়াশোনা করবো। আমরা ভার্টিব্রেটার সাবক্লাস কি কি ছিল আমরা একটু দেখি। ভার্টিব্রেটার অধিশ্রেণী, তাহলে কি পড়লাম, অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা, আর সেকেন্ড ওয়ান ইজ ন্যাথোস্টোমাটা। এখন এদের বৈশিষ্ট্য এদের নামের মধ্যেই আছে, নাম দিয়েই এদের বৈশিষ্ট্য। ন্যাথোস বা ন্যাথা যেটাই বলো না কেন, এই শব্দটার মানে হচ্ছে চোয়াল। তোমার আমার কি চোয়াল আছে নাকি নাই, বলো চোয়াল আছে নাকি নাই। এই যে এই জিনিসটা, এই জায়গাটাকে আমরা কি বলি, চোয়াল, বা ইংলিশে আমরা কি বলি এটাকে, জ।
আর নিচে এটা কি, চোয়াল। তাহলে আমরা বলেছিলাম কোনো কিছুর শুরুতে যদি এ থাকে, এ মানে হচ্ছে নাই, তাহলে এক নাথা মানে কি, প্রকৃত চোয়াল নাই। চোয়াল নাই, মুখটা কিরকম, মুখটা হচ্ছে গোল। সাইক্লো, সাইক্লো মানে হচ্ছে গোলাকার, গোলাকার। আর স্টোমা মানে হচ্ছে মুখছিদ্র বা মুখ। তাহলে এদের কি থাকে, এদের চোয়াল থাকে না, কোনো প্রকৃত চোয়াল থাকে না, যেটা দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই, এদের কোনো প্রকৃত চোয়াল নাই, নাই জন্য নাম হচ্ছে একনাথা। এদের মুখটা কি, মুখটা হচ্ছে গোল, সেই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা। এদের আরেকটা বৈশিষ্ট্য কি, এদের কোনো জোড় উপাঙ্গ নাই। সেকেন্ড ওয়ান তাহলে কি, ন্যাথোস্টোমাটা। দেখো আমরা বলেছি স্টোমা মানে কি, স্টোমা মানে হচ্ছে মুখ, আর ন্যাথা মানে কি, ন্যাথা মানে হচ্ছে জ বা চোয়াল। তাহলে যেটার মুখে চোয়াল থাকবে সেটাই ন্যাথোস্টোমাটা। তুমি আমি আমরা সবাই কি ন্যাথোস্টোমাটা, আমাদের যেহেতু চোয়াল আছে। তো প্রকৃত চোয়াল এবং জোড় উপাঙ্গ বিদ্যমান, সাথে কি থাকবে, অস্থি থাকবে, তরুণাস্থি থাকবে। তো বোঝা গেল ভার্টিব্রাটাকে আমরা কিসের উপরে ভিত্তি করে দুইটা অধিশ্রেণীতে ভাগ করলাম, মুখের উপরে ভিত্তি করে, চোয়ালের উপরে ভিত্তি করে, যে চোয়াল আছে নাকি নাই। যাদের চোয়াল নাই, নাই মানে কি চোয়াল কি ন্যাথো, সো একনাথা, বা এদের মুখটা হচ্ছে গোল, সেই জন্য নাম সাইক্লোস্টোমাটা। স্টোমা মানে মুখ, সাইক্লো মানে গোল, সো সাইক্লোস্টোমাটা। আর একনাথা, সরি ন্যাথোস্টোমাটা, ন্যাথো মানে কি চোয়াল, তাহলে মুখে স্টোমাতে চোয়াল আছে যাদের, তারা ন্যাথোস্টোমাটা। প্রকৃত চোয়াল যুক্ত একটা প্রকৃত চোয়াল বিহীন, যেটার প্রকৃত চোয়াল যুক্ত সেখানে কি জৌরুপাঙ্গ থাকবে, যেটাতে নাই সেখানে জৌরুপাঙ্গ থাকবে না। ইজি, নামের মধ্যে এটা সব বৈশিষ্ট্য দেয়া আছে। আর তোমরা বলো বায়োলজি নাকি কঠিন। আচ্ছা, একনাথা। একনাথা দুইটা শ্রেণীতে বিভক্ত। তোমাদেরকে জানতে হবে একনাথার সবই হচ্ছে কি জানো, সবই হচ্ছে মাছ, মৎস্য। আর মাছ আসলে অনেক রকমের হয়, একনাথার মধ্যেও মাছ আছে, ন্যাথোস্টোমাটার মধ্যেও মাছ আছে, বাট এই মিক্সিনি পেট্রোমাইজোটিডা সবই হচ্ছে মেইনলি মাছের শ্রেণী। এইটার বৈশিষ্ট্যগুলোও আমরা একটু পড়ে ফেলি, দেখি কি আছে বৈশিষ্ট্যতে। দেখো এইটার বৈশিষ্ট্যকেও আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে পড়তে পারি, একদম কম্প্যাক্ট আকারে আমরা এখানে সাজিয়ে ফেলেছি। দেখো মিক্সিনি পেট্রোমাইজন্টিডা। তোমরা আমাকে কেউ একটু বলতে পারবা পেট্রো শব্দের মানে কি? পেট্রো, এটা তোমাদের অনেক ছোটবেলায় পড়ার কথা, মানে আমরা পড়েছিলাম ছোটবেলাতে। ছোটবেলা মানে কিরকম, মোস্ট প্রবাবলি ক্লাস 8 বা 9 এর বই, মোস্ট প্রবাবলি ক্লাস 8 এর বই, ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের শেষের দিকের কোনো একটা চ্যাপ্টার ছিল, খনিজ জীবাশ্ম এই টাইপের, 8 বা 9 10 কোনো একটা হবে, যাই হোক স্কুলে থাকতে। সো সেইখানে এই পেট্রো ওয়ার্ডটা আমরা প্রথম পড়ি। পেট্রো ওয়ার্ড বা পেট্রো, আমরা সারাদিন বলি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম জেলি। এখানেও কি আছে শুরুতে পেট্রো, এখানে আমরা ওখানে পেট্রোলিয়াম পড়ার সময় পড়েছিলাম খনিজ জীবাশ্মর মধ্যে যে পেট্রো শব্দের অর্থ হচ্ছে প দিয়ে পাথর, পেট্রো মানে হচ্ছে পাথর। তাহলে পাথরের সাথে এটার কোনো নিশ্চয়ই সম্পর্ক আছে। পাথরের সাথে সম্পর্ক কি, এরা পাথরের গায়ে লেগে থাকে, এরা চোষক থাকে এদের। এই যে দেখো এখানে একটা বৈশিষ্ট্য অলরেডি দেয়া আছে, এদের কিছু চোষক বা সাকার থাকে। ধরো এটা একটা পাথর, এই পাথরের গায়ে এরা এরকম সাকার দিয়ে বা চোষক দিয়ে লেগে থাকে। তো এই জন্য এদের নাম হচ্ছে পেট্রোমাইজন টিডা, পাথরের সাথে লেগে থাকে এরা। তাহলে এদের কিছু কিছু অপর নাম আছে, যে কিছু একটু নাম দেয়া যাক, এত উন্নত প্রাণী নাম দেই। নাম হচ্ছে এটার হ্যাগফিশ, কুৎসিত মাছ, স্লাইম ইল বা বাইন। তোমরা অনেকে বাইন মাছ দেখে থাকতে পারো, বাজারে পাওয়া যায় একটু সাপের মতো একটু দেখতে, বাইন মাছ।
তো এইগুলো দেখতে ওই রকম বাইন মাছের মতো দেখতে, তো এই জন্য এদেরকে বলা হয় যে এটা বাইন মাছের মতো। অবশ্যই সাপের মতো দেখতে একটা মাছ নিশ্চয়ই দেখতে বেশি ভালো হবে না, তো এই জন্য কি বলে আমরা কুৎসিত মাছ বলি বা হ্যাগফিশ বলি, স্লাইম ইল বলি, কারণ এদের দেহটা কি, দেহটা হচ্ছে খুব স্লাইমি, পিচ্ছিল, তো এই জন্য আমরা কি বলবো, এটাকে স্লাইম ইল বলছি। আর পেট্রোমাইজনটিডার অপর নাম হচ্ছে ল্যাম্প্রে, এটার অত নাম নাই, এটার একটাই নাম। মিক্সিনি হচ্ছে 70টা প্রজাতি, পেট্রোমাইজনটিডাতে 41টা প্রজাতি। মুখ কি থাকে এদের, মুখটা বললাম এদের মুখটা হচ্ছে গোল, এরকম গোল সাইক্লো, এবং এই সাইক্লোস্টোমাটা এখানে কি 4 জোড়া কোর্সিকা থাকে। কোর্সিকা হচ্ছে এই যেরকম সুতার মতো অংশ, সুতার মতো, সাপোজ এটা হচ্ছে মুখ, মুখের চারদিকে এরকম সুতার মতো অংশ থাকে। তাহলে কয়টা থাকে, 4 জোড়া বা 8টা, 4 জোড়া কোর্সিকা, এদের মুখটা হচ্ছে পরিবৃত। আর এদের কি থাকে, অলরেডি বলেছে এদের মুখে যেহেতু পাথরের সাথে লেগে থাকে, লেগে থাকতে হলে এদের একটা সাকার দরকার হয়, তাহলে সেটা কি চোষক, সাকারের বাংলা কি চোষক, এবং এদের কি আছে কেরাটিনময় দাঁত আছে এদের মধ্যে। ঠিক আছে, লার্ভা দশা এদের নাই, এদের লার্ভা দশা আছে। ফুলকা রন্ধ্র নিয়ে এই কথাটা অনেকবার বলেছি তোমাদের, যে যত অনুন্নত থেকে উন্নত হবে বা যত ক্রমান্বয়ে যাবে, দেখবা ক্রমান্বয়ে যেতে যেতে ফুলকা রন্ধ্রের সংখ্যা কমতে আছে। আমরা আগেও যখন অ্যাসিডিয়াসি পড়ছিলাম, অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি, ইউরোকটেরা পড়ার সময় তখন কিন্তু পড়েছিলাম কি, যে ফুলকারন্ধ্র অসংখ্য ছিল, সেখান থেকে কি হলো যে অসংখ্য বা বড় এক জোড়া, তারপরে কি হলো শুধু এক জোড়া। তাহলে এইখানেও যদি আমরা সিরিয়াল মেনটেন করে দিয়ে, দেখো এখানে বেশি 5 থেকে 15 জোড়া, আর এখানে কত 7 জোড়া। তোমাকে যদি জিজ্ঞেস করে যে 7 জোড়া কোথায় থাকে, তাহলে এই 7 কি 15 থেকে কম না, তাহলে 7 জোড়া থাকে পেট্রোমাইজনটিডাতে। বা যদি বলে পেট্রোমাইজনটিডাতে কয় জোড়া থাকে, 5 থেকে 15, 7, 2, 1 এরকম কিছু একটা দিল, তাহলে আমরা জানি এখানে সংখ্যাটা কি 5 থেকে 15, আর একটা হচ্ছে 7 জোড়া। তাহলে এই দুইটার মধ্যে আনসার কত, 7 জোড়া। আমাদের এই পরের বৈশিষ্ট্যটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা জিনিসটা কি, আমি নতুন একটা স্লাইডে আসি। পৃষ্ঠ পাখনা, সাপোজ এইটা হচ্ছে একটা মাছ, এরকম এটা হচ্ছে আমাদের মাছের দেহ, বা খুব ভালো মাছ হয়েছে একটা স্লাইম ইলের মতো বা বাইন মাছের মতো। পৃষ্ঠ তাহলে তার কোনটা, অলরেডি তার কোন পৃষ্ঠ, এটা হচ্ছে তার পৃষ্ঠ দিক, পৃষ্ঠ দিকে যদি কোনো পাখা থাকে, এই যে পাখা, এরকম পাখা, তাহলে এগুলোকে আমরা কি বলি পৃষ্ঠ পাখনা। বা তার গায়ের সাথে যদি কোনো পাখা লেগে থাকে, পৃষ্ঠ পাখনা। আমরা যেগুলো মাছ খাই, আমরা মাছ খাই না, কি খাস, রুই, কাতল, যাই হোক ইলিশ মাছ, সব মাছেরই কিন্তু দেহে দেখবা পাখনা থাকে। এই পাখনা দিয়ে কি করে ওরা পানির মধ্যে সাঁতার কেটে 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 যেতে পারে, তাহলে এই পাখাটাকে আমরা কি বলি পৃষ্ঠ পাখনা। দেখো তাহলে উন্নত যত মাছগুলো আছে তাদের যে পৃষ্ঠ পাখনা থাকে, এটা তো আমরা নিজের চোখেই দেখতে পাই, তাই না? যত প্রকারের মাছগুলো আমরা খাই সেগুলো নিশ্চয়ই এটা থেকে তো উন্নতই, আস্তে আস্তে পরে আমরা যাব, পরে পড়বো, মানে কি ওদের উন্নত বৈশিষ্ট্য বেশি, তাহলে পৃষ্ঠ পাখনা যদি থাকে তাহলে জিনিসটা উন্নত। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। দেখো তাহলে এদের পৃষ্ঠপাখনা থাকবে না, আর এদের পৃষ্ঠপাখনা থাকবে, কারণ যেগুলো উন্নত মাছ আমরা পড়েছি সেই সবগুলোরই পৃষ্ঠপাখনা আছে। সো এদের পৃষ্ঠপাখনা নাই, এদের পৃষ্ঠপাখনা আছে। নাসিকা থলি মুখবিবরে উন্মুক্ত, মানে কি আমাদের যে নাক থাকে, এই নাকের সাথে মুখের একটা কানেকশন, সেই কানেকশন মিক্সিনিদের থাকে, মানে এখানে কি উন্মুক্ত, নাসিকা থলিটা মুখবিবরে উন্মুক্ত, মানে দুইটার মধ্যে একটা কানেকশন আছে। বাট পেট্রোমাইজনটিডাতে এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই। তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপিচুলেট করি। প্রথমে আমরা বলেছি মিক্সিনি অ্যান্ড পেট্রোমাইজনটিডা। পেট্রোমাইজনটিডার নাম পেট্রোমাইজনটিডা কেন হলো, কারণ এরা পাথরের সাথে আটকে থাকে সেই জন্য। এদের আরো কিছু নাম আছে, নামগুলো কি, মিক্সিনির নামের মধ্যে আছে বাইন মাছের মতো এটা, এটা হ্যাগ ফিশ, এটা যেহেতু সাপের মতো দেখতে একটু তাই এটা কুৎসিত মাছ, বা এটাকে বলে স্লাইম ইল। আর পেট্রোমাইজনটিডার নাম একটাই, নাম হচ্ছে ল্যাম্প্রে।
সো এই গেল এদের প্রজাতি কয়টা, 70টা 41টা। মুখটা কিরকম, মুখে এখানে 4 জোড়া কৌশিকা থাকে, কৌশিকা মানে সুতার মতো মতো অংশ থাকে, সেটা কয়টা থাকে, 4 জোড়া থাকে। আর এদের কি থাকে, কেরাটিনময় দাঁত থাকে, যেহেতু পাথরের সাথে আটকায় থাকতে হবে মুখটা, তাই এদের কি চোষক থাকে। তারপরে লার্ভা দশা, এদের নাই, এদের আছে ফুলকারন্ধ্র, 5 থেকে 15, 7। নেক্সট হচ্ছে পৃষ্ঠ পাখনা, নাই, আছে না, সেরাতলি মুখবিবরে উন্মুক্ত, উন্মুক্ত নয়। সো এই গেল মিক্সিনি আর পেট্রোমাইজনটিটার বৈশিষ্ট্য। তাহলে এগুলো কি ছিল, এগুলো সবই ছিল চোয়ালবিহীন প্রাণী, মানে কি অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা। আমরা সাইক্লোস্টোমাটার ভাগ কিন্তু পড়ে ফেলেছি অলরেডি। এখন আমাদের শুধু বাকি আছে কি, ন্যাথোস্টোমাটা, যাদের চোয়াল আছে, সেই চোয়ালযুক্ত প্রাণীগুলো আমাদের বাকি আছে। চলো আমরা পড়ি। তাহলে দেখো, ন্যাথোস্টোমাটা অলরেডি বলে দিয়েছি, নামটা কোথা থেকে এসেছে, ন্যাথা প্লাস স্টোমা, স্টোমা মানে মুখ, মুখে চোয়াল আছে। এদের 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। 7টা শ্রেণীর নাম তোমাদের জানতে হবে। নাম কি, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সাইকোপটেরাইজি, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এর মধ্যে এই কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি আর সাইকোপটেরাইজি, এই 3টা হচ্ছে মাছ। আমরা এতক্ষণ কি কি পড়লাম, মিক্সিনি, পেট্রোমাইজনটিটা, এরাও কি মৎস্য শ্রেণীভুক্তই। প্লাস এখানে আরো কি পেলাম, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি, এরা হচ্ছে মাছ। অ্যামফিবিয়া হচ্ছে উভচর। রেপটাইলিয়া হচ্ছে সরীসৃপ। অ্যাভিস পাখি। আর ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আমরা হচ্ছি ম্যামালস বা ম্যামালিয়া পর্বের প্রাণী। তো সবার শেষে আছে হচ্ছে মানুষের ক্লাস। তাহলে কন্ড্রিকথিস, আমরা যদি এগুলো নিয়ে একটু ছোট ছোট আলোচনা করি, আমরা বড় আলোচনাতে আসবো, আমরা এটাও একটা ছক হিসেবে পড়বো। তার বাইরে আমি যদি খুব সংক্ষেপে তোমাদেরকে বলি, দেখো কন্ড্রিকথিস, কন্ড্র, কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি, যেটা চাও সেটাই বলতে পারো। দেখো আমাদের হাতে, এখানে এখানে হাত দাও, এখানে হাত দিয়ে ধরো, ভেতরের যে অস্থি সেটা কি অনেক শক্ত না? নিজেরা নিজেদের এখানে হাত দাও বা কপালে হাত দাও, দাও কপালে হাত দাও, এটা কি অনেক বেশি শক্ত না? তাহলে কপাল থেকে এরপরে নাকে হাত দাও, এটা কি কপালের মতো শক্ত? এটা কি একটু নরম না? মনে হচ্ছে যে দেহের ভিতরে একটা কাঠামো আছে, একটা কাঠামো কিন্তু এখানেও আছে, কাঠামো এখানেও আছে, বাট এইটা তুলনামূলক একটু নরম। সেম অ্যাজ তোমরা এখানে দাও প্লাস কানে দাও, কানটাও কি একটু নরম না, বাট কি ভেতরে একটা কাঠামো আছে। তাহলে এই যে নরম নরম অস্থি, সেইটাই তরুণাস্থি। তরুণ জিনিস একটু নরম হয়, তরুণাস্থি বা কোমলাস্থি। তাহলে অস্থি মূলত না, নরম যে কাঠামো থাকে আমাদের দেহে, সেই নরম কাঠামোটাই হচ্ছে তরুণাস্থি। যেটা শক্ত সেটাকে আমরা কি বলি, অস্থি। তাহলে কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে যেসব মাছে তরুণাস্থি থাকবে, তরুণাস্থি যুক্ত মাছ, সেই তরুণাস্থি যুক্ত সব মাছই হচ্ছে এই কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী। ইকথিস, ইকথিস এই জিনিসটা, ইকথিস বোঝায় মাছ বোঝায়, এত লাগবে না, শুধু মনে রাখো কন্ড্রিকথিস, কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে যেসব মাছে তরুণাস্থি থাকে সেইগুলোকে আমরা ফেলবো এই কন্ড্রিকথিসের মধ্যে। তাহলে দেখো মাছে যদি তরুণাস্থি থাকে, বাকিগুলোতে কি থাকবে, কমন সেন্স কি বলে, একটা মাছকে আমি ভাগ করলাম যে সেটার দেহের গঠনের মধ্যে আছে তরুণাস্থি, তাহলে আমাকে আরেকটা কিভাবে ভাগ করা লাগবে, যার মধ্যে অস্থি আছে, রাইট? কি ভাগ, কাঠামো কি, কাঠামো তো অস্থি আর তরুণাস্থি। তাহলে একটা ভাগ যদি তরুণাস্থি যুক্ত মাছ হয়, আরেকটা ভাগ অবশ্যই অস্থিযুক্ত মাছ হবে। তাহলে তরুণাস্থি যুক্ত মাছ হচ্ছে কন্ড্রিকথিস, অস্থির ইংরেজি হচ্ছে অস্টো,
অষ্ট বলতে বোঝায় অস্থি, তাহলে এটা অস্টিকথিস হওয়ার কথা, তাই না? তরুণাস্থিযুক্ত মাছ যদি কন্ড্রিকথিস হয় তাহলে অস্থিযুক্ত মাছ কি হবে? অস্থির পরে ইকথিস, তাহলে কি অস্টিকথিস হবে। বাট এখানে কি আমরা কোথাও অস্টিকথিস দেখতে পাচ্ছি? পাচ্ছি না, আবার পাচ্ছি, দেখলেই দেখা যাবে, দেখতে চাইলেই দেখা যায়। দেখো এই যে অ্যাক্টিনোপটেরাইজি আর সার্কোপটেরাইজি, আমরা বললাম না তিনটাই হচ্ছে মাছের শ্রেণী, তাহলে প্রথমটা হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছের শ্রেণী, আর পরের দুইটা হচ্ছে অস্থিযুক্ত মাছের শ্রেণী। তাহলে এইটাকে যদি আমরা কন্ড্রিকথিস বলতে পারি, এই দুটোকে আমরা একসাথে অস্টিকথিস বলতে পারি কি পারি না বলো? এই দুইটাকে একসাথে অস্টিকথিস বলতে পারবো কি পারবো না, বলতে দিবা নাকি দিবা না? তাহলে প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, পরের দুইটা মাছের শ্রেণী, এগুলো দেহ কাঠামো তৈরি হয় অস্থি দিয়ে, এদেরকে একসাথে বলে অস্ট্রিকথিস। তাহলে এদের একসাথে তো আমরা জানলাম, আলাদা আলাদা এখন তাহলে ভাগ করলাম কেন? দুটোই যদি অস্থি হয়, এই দুইটাকে কেন ভাগ করার দরকার পড়লো? দুইটা তো একসাথে থাকলেই হতো। ভাগ করার দরকার পড়লো এদের পাখনার কারণে। তার মানে এটা হচ্ছে একটা মাছ, এইটার পাখনা এরকম রশ্মি থাকে। বাজার থেকে যখন রুই, কাতল, ইলিশ মাছ নিয়ে আসবে, যখন যারা মাছ কেটেছো, মাছ দেখেছো বা মাছ কিনেছো, সবাই জানো এই পাখনাতে কি থাকে, এরকম দাগ দাগ টাইপের থাকে, মানে কি রশ্মি থাকে। তাহলে রশ্মি, রশ্মিযুক্ত মাছ, তাহলে এই রশ্মিকে বলা হয় অ্যাক্টিনো। অ্যাক্টিনো। তাহলে যেসব মাছের লেজে বা পাখনাতে, লেজ বলো আর পাখনা বলো, পাখনাই বলি আমরা, যেসব মাছের পাখনাতে রশ্মি থাকে তাদেরকে বলে অ্যাক্টিনোপটেরাইজি। তাহলে এই অস্টিকথিসের মধ্যে বা অস্থিযুক্ত মাছের মধ্যে কিছু মাছের পাখনাতে এরকম রশ্মি থাকে, টানা টানা থাকে। কালকেই দেখবা বা আজকেই দেখবা বাসায় যদি মাছ নিয়ে আসে, তাহলে খেয়াল করবা যে পাখনাটা তার কিরকম। আমরা যেসব মাছ কিনে খাই নর্মালি সবগুলোতে পাখনাতে এরকম রশ্মি থাকে, রুই, কাতল, ইলিশ সবকিছুর পাখনাতে এরকম তোমরা রশ্মি পাবা। তাহলে যারা যারা দেখোনি তারা তারা দেখে নিবা। অ্যাক্টিনো মানে রশ্মি, টেরাইজি মানে হচ্ছে এদের যে পাখনাটা সেটাকে বোঝানো হয়। যাদের পাখনাতে এরকম রশ্মি থাকে, তাহলে রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি। এরপরে আসি সার্কোপটেরাইজি। সার্কো, সার্কো একটু আগে আমরা বলেছি মায়ো, মায়ো মানে হচ্ছে পেশি। আমরা কোথায় বলেছিলাম এটা বলো তো? যখন আমরা আগের ক্লাসে মায়োটম পড়েছিলাম, সেই মায়োটমে আমরা বলেছিলাম যে মায়ো মানে হচ্ছে পেশি। তাহলে এটার আরেকটা মিনিং হচ্ছে সার্কো। মায়ো মানেও যা, সার্কো মানেও তাই, দুইটা মিলেই হচ্ছে পেশি। মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি, পেশি বা মাংস একই জিনিস। পেশিকে আমরা মাংস বলি না নর্মালি, এই যে আমাদের হাতে এই যে পেশিগুলো আছে, হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায়, এগুলো আমরা কি বলি? মাংস বলি। সো তাহলে এদের পাখনাতে যদি রশ্মি থাকার কারণে এটার নাম অ্যাক্টিনোপটেরাইজি হয়, এদের পাখনাতে মাংস থাকার কারণে এটার নাম সার্কোপটেরাইজি। এদের পাখনাতে কি থাকে? পেশি থাকে বা মাংস পিণ্ড থাকে, এই জন্য এটার নাম হচ্ছে সার্কোপটেরাইজি। এখন এই তিনটাই যেহেতু মৎস্য শ্রেণীভুক্ত, আমরা তিনটা একটু একসাথে পড়ার চেষ্টা করে দেখি। দেখো, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। তাহলে এটার আমরা সেরকম আলাদা কোনো নাম পড়ি নাই, দরকারও নাই। অ্যাক্টিনো মানে রশ্মি, এটা হচ্ছে পাখনা, তাহলে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজি। সার্কো, সার্কো মানে হচ্ছে মাংস, মাংস পিণ্ড, সেজন্য পিণ্ডকার পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে সার্কোপটেরাইজি। এরপরে পয়েন্ট থেকে এরপরে হচ্ছে অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল আমরা অলরেডি বলে ফেলেছি, কিন্তু দেখো অন্তকঙ্কাল মানে কি? দেহের ভেতরের যে কাঠামো দেয় সেইটা। কন্ড্রিকথিসে দেহের ভেতরের কাঠামো কে দেয়? তরুণাস্থি দেয়, জন্যই তো নাম হচ্ছে কন্ড্রিকথিস। তাহলে কন্ড্রিকথিসে তরুণাস্থি অন্তকঙ্কাল হিসেবে
কাজ করে। আর অ্যাক্টিনোপটেরাইজি সার্কোপটেরাইজি দুইটাতেই কে দেয়, দুইটাতে অস্থি তরুণাস্থি দুইটাই থাকতে পারে। দুইটা মেইন হচ্ছে তোমার অস্থি, অস্থিযুক্ত থাকে অ্যাক্টিনোপটেরাইজি সার্কোপটেরাইজি। এই জন্য এদের দুজনকে একসাথে কি বলা হয় বলবো না, তোমরা জানো কি বলা হয়, না জানলে আবার ভিডিও দেখো তারপরে জেনে নাও। আইস, আইসকে আইস দিয়ে আবৃত থাকে। এই যে আমাদের শরীর যেরকম কি ত্বক দিয়ে আবৃত, মাছের শরীর কি দিয়ে আবৃত, আইস দিয়ে আবৃত। আশা করি আইস সবাই দেখেছো, সবাই চিনো। এখন এই আইসগুলো কিরকম সেইটার উপরে ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। আমরা যদি একটু ছবি দেখি, এই যে দেখো, এই যে এই ধরনের আইস, এটা হচ্ছে কি প্ল্যাকয়েড, এই রকম এইরকম তীরের মতো, এই ধরনের আইসকে বলা হয় হচ্ছে প্ল্যাকয়েড আইস। তাহলে প্ল্যাকয়েড আইস কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কন্ড্রিকথিস, যে প্রাণীগুলো আছে সেই কন্ড্রিকথিসে এই প্ল্যাকয়েড আইস পাওয়া যায়। অ্যাক্টিনোপটেরাইজিতে কোনটা পাওয়া যায়? সাইক্লয়েড, গ্যানয়েড বা সাইক্লয়েড বা টিনয়েড। তাহলে আসলে টিনয়েডটা হচ্ছে কি টিনের মতো, এই যে এখানে এরকম ছোট 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 করে প্রবর্ধন থাকে এখানে। আর সাইক্লয়েডটা হচ্ছে মধ্যেখানে একটা এরকম গোল্লা থাকে, তার চারপাশে পাশে এরকম সাইকেলের মতো করে 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 আবর্তন হয়। এই যে দেখো এরকম 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 করে করে আসে সাইক্লয়েড আইস, সেই জন্য এটাকে বলে সাইক্লয়েড। সাইক্লয়েড টিনয়েড দুইটাই কিসের বৈশিষ্ট্য? দুইটাই হচ্ছে অস্টিকথিসের মধ্যেকার অ্যাক্টিনোপটেরাইজির বৈশিষ্ট্য। আর সার্কোপটেরাইজিতে কোনটা থাকে? সার্কোপটেরাইজিতে থাকে গ্যানয়েড আইস। আমরা গ্যানয়েডটা একটু দেখে নেই, এই যে এই টাইপের হচ্ছে, এটা হচ্ছে গ্যানয়েড আইস। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র নিয়ে কি বলেছিলাম? ওই যে ফুলকারন্ধ্রের সংখ্যা কমতে থাকবে আস্তে আস্তে। তাহলে দেখো এখানে কয়টা? এখানে হচ্ছে 5 থেকে 7 জোড়া, তারপরে কমে 1 জোড়া 1 জোড়া। তাহলে গেল ফুলকারন্ধ্রের হিসাব। ফুলকা আবরণ, মাছের যে ফুলকা, সেই ফুলকা কানকো দিয়ে আবৃত কি না? আমরা যে মাছগুলো খাই মানে অ্যাক্টিনোপটেরাইজি যেগুলো, সেগুলো কি কানকো দিয়ে আবৃত? তাহলে তার আগেরটা আবৃত না, পরেরটাও আবৃত। এটা হচ্ছে আবৃত না, আবৃত, আবৃত। যেটা আমাদের পরিচিত সেটা দিয়ে মনে রাখবা, তাহলে দেখবা মনে থাকছে। আর কি পুচ্ছ পাখনা মানে কি পেছনের দিকে যে পাখনা থাকে, পৃষ্ঠে যেটা থাকে সেটা পৃষ্ঠ পাখনা, আর পেছনের দিকে যেটা থাকে এই যে মাছের একদম শেষ প্রান্তে পেছনের দিকে, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে পুচ্ছ পাখনা কিরকম? দেখো হেটারো মানে হচ্ছে অসমান, অসমান হেটারো মানে দেখো দুইটা পাশ, একটা এত বড় আর আরেকটা এতটুকু, দুটো কি সমান? দুটো কিন্তু সমান না, এই জন্য এটা বলছে হেটারো সার্কাল। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এইটা যত বড় এই পাশও সেই একই সমান। হোমো মানে হচ্ছে সেম, হোমো শব্দের অর্থ হচ্ছে সেম। তাহলে এই দুইটা সাইজ সেম না, তাহলে এটা হচ্ছে হেটারো সার্কেল, এটা হচ্ছে হোমো সার্কেল। আর ডাইফি সার্কেল কি বা ডাইফাই সার্কেল, এই জিনিসটা কি? এটাতে দেখো এখানে যেরকম আলাদা দুইটা খণ্ড পাওয়া যাচ্ছে, এখানেও কি আলাদা দুইটাকে আমি এভাবে খণ্ডে ভাগ করতে পারবো। বাট এখানে দেখো তো দুইটাই একসাথে মিলিত হয়ে গেছে না, দুইটা একসাথে মিলিত হয়ে গেছে। তাহলে ডাই মানে হচ্ছে দুই, দুইটার কি হয়ে গেছে? ফিউশন হয়ে গেছে, সেই জন্য ডাইফি সার্কেল বা ডাইফাই সার্কেল। দুইটা যুক্ত হয়ে যখন তৈরি করবে পুচ্ছ পাখনা, তখন সেটাকে আমরা বলবো ডাইফি সার্কেল। তাহলে কি হলো? হেটারো সার্কেল, হোমো সার্কেল, ডাইফি সার্কেল, এই তিনটা আমরা পুচ্ছ পাখনার ধরন পেলাম। আর বায়ুথলি কি? বায়ুথলি কি অ্যাক্টিনোপটেরাইজি থাকে, এটা সবাই জানে, আমরা সবাই মাছের পটকা তো দেখেছি। তাহলে আগেরটা থাকে না, পরেরটা থাকে? থাকে না, থাকে, থাকে। তাহলে যে বৈশিষ্ট্যগুলো চোখে দেখা বৈশিষ্ট্য, বায়ুথলি, তারপরে রশ্মিময়, অস্থি, কানকো দিয়ে আবৃত, এই সব কয়টা আমরা এইটাতে বসাইতে পারবো না অ্যাক্টিনোপটেরাইজির ছকে? বলো এই বৈশিষ্ট্যগুলো অ্যাক্টিনোপটেরাইজির কলামে বসাইতে পারবা কি পারবা না? তাহলে এটাতে যেহেতু আছে, পরেরটাতে তো থাকবেই, পরেরটা তো আরেকটু উন্নত, বাট থাকবে না তাহলে কোথায়? আগেরটাতে। তাহলে দেখো এভাবে করলে কিন্তু মিলে যায়।
তাহলে আমাদের কনড্রিকথিস আর অস্টিকথিসের মধ্যে অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি এই সব কয়টার বৈশিষ্ট্য কিন্তু পড়া হয়ে গেল। এভাবে আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। তারপরেও যদি মনে না থাকে তাহলে কি করব? বারবার পড়বো, বারবার পড়বো, বারবার একই জিনিস পড়বো, লিখবো, ছবি দেখবো, ছবি দেখে মনে রাখার চেষ্টা করবো সবসময়। যে এই জিনিস দেখো, দেখা জিনিস সবচেয়ে বেশি ভালো মনে থাকে আমাদের। দেখা জিনিস সবচাইতে বেশি ভালো মনে থাকে। আসো আমরা এই স্লাইডে ছিলাম, তাই তো? এই স্লাইডে আমরা শ্রেণী পড়তেছিলাম। সেই শ্রেণীর মধ্যে কি পড়া হয়ে গেছে? অস্টিকথিস পড়া শেষ, অ্যাক্টিনোপটেরাইজি শেষ, সার্কোপটেরাইজি শেষ। বাকি আছে অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। অ্যামফিবিয়া। এমফি মানে কি? অ্যামফি অ্যামফি মানে হচ্ছে উভয়। কোন দুইটা? উভয় মানে কোন দুইটা? উভয় মানে হচ্ছে জল এবং স্থল। ছোটবেলায় আমরা যেটাকে বলতাম উভচর প্রাণী। আমরা কি কোশ্চেনের আনসার দিতাম যে ব্যাঙ উভচর কেন, ব্যাখ্যা করো। বা কোনটি উভচর প্রাণী, ছোটবেলা থেকে পড়ে আসছি যে যেটা জলে ও স্থলে দুই জায়গাতেই বেঁচে থাকতে পারে সেইটাকেই আমরা বলি উভচর। উভয় জায়গাতে চড়ে বেড়ায় যেটা, সেটাই উভচর। যেটাকে আমরা ইংলিশে একটা ভালো নাম দিয়েছি, নামটা কি? অ্যামফিবিয়া। অ্যামফি মানে হচ্ছে উভয়। অ্যামফি ওয়ার্ডটা অনেক জায়গার মধ্যে পাবা। অ্যামফি মানে হচ্ছে উভয়। তাহলে উভয় জায়গায় বেঁচে থাকতে পারে সেইটাকেই বলে অ্যামফিবিয়া। তাহলে উভয় জায়গায় বেঁচে থাকার জন্য এদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক দরকার। আমরা তো বাইরে বেঁচে আছি, আমরা পানিতে গেলে কেন বেঁচে থাকতে পারবো না? কারণ আমরা অক্সিজেন গ্রহণ করতে পারবো না। তাহলে এদের শরীরে নিশ্চয়ই এমন কোনো একটা মেকানিজম আছে যে এরা বাইরেও অক্সিজেন গ্রহণ করতে পারে, ভেতরেও অক্সিজেন মানে স্থলেও অক্সিজেন গ্রহণ করতে পারে, পানির ভেতরে অক্সিজেন গ্রহণ করতে পারে। কিভাবে? এদের ফুলকা থাকে। যখন এরা লার্ভা দশায় থাকে তখন এদের মধ্যে ফুলকা থাকে। এই সময়ে এরা শুধুমাত্র পানিতেই বেঁচে থাকে। আমরা গত ক্লাসে যখন পড়ছিলাম যে ব্যাঙাচিতে কি থাকে? লেজ থাকে, মাছের বাচ্চার মতো এগুলো পানিতে চড়ে বেড়ায় বা পানিতে সাঁতার কাটে। তাহলে তখন এরা কিভাবে বেঁচে থাকে? তখন এদের শরীরে ফুলকা থাকে। তারপরে যখন এরা উন্নত হয়, যখন এরা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, তখন এগুলো কি মেইনলি স্থলে থাকে। তখন এদের শ্বাস গ্রহণের জন্য কি তৈরি হয়? ফুসফুস তৈরি হয়। তো এই জন্য এরা জল এবং স্থল উভয় জায়গাতেই থাকতে পারে। এর বাইরে অ্যামফিবিয়ার আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা সামনে যে পড়ব। নেক্সট হচ্ছে রেপ্টাইলিয়া। রেপ্টাইল মানে হচ্ছে বুকে ভর দিয়ে চলে এরকম, বা হামাগুড়ি দিয়ে চলে এরকম। বুকে ভর দিয়ে বা হামাগুড়ি দিয়ে যারা চলে তাদেরকে বলে রেপ্টাইলিয়া, বাংলাতে সরীসৃপ। এই সরীসৃপ প্রাণীটা হচ্ছে এমন একটা প্রাণী যেটা কিনা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বসবাস করে আসছে বা বেঁচে থাকতে পারছে। আমরা যে ডাইনোসরের কথা বলি, সেই ডাইনোসরের প্রজাতিগুলো কিন্তু এই সরীসৃপ প্রজাতির মধ্যেই ছিল। এই জন্য মেসোজোইক যে যুগ আছে, তোমরা যুগগুলো আমরা পরে আবার পড়বো, বাট আমাদের এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে প্রাণী জগতের শুরু বা প্রাণের শুরু থেকে আজ পর্যন্ত এটাকে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা যুগ কি? মেসোজোইক যুগ। এই মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। তাহলে তখন থেকে, সেই মেসোজোইক কাল থেকে এই সরীসৃপগুলো বেঁচে আছে। তোমরা বলতে শুনবা মাঝে মাঝে যে তেলাপোকা বেঁচে আছে কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। এগুলো কি সেই সময়কার যুগ থেকে? তাহলে সবই কি? দুইটাই হচ্ছে এই রেপ্টাইলিয়া পর্বের প্রাণী। রেপ্টাইলিয়া পর্বের প্রাণী। তো এরা বুকে ভর দিয়ে চলে, এরা অনেক হাজার হাজার বছর ধরে সেই মেসোজোইক কাল থেকে বেঁচে আছে, এবং মেসোজোইক কালটাকে বলা হয় রেপ্টাইলিয়া বা সরীসৃপের যুগ। বাকি কমন বৈশিষ্ট্যটা আমরা আসতেছি, আমরা একই সাথে ওগুলো ছকাকারে পড়ে ফেলবো। অ্যাবিস। অ্যাবিস অ্যাবিস মানে হচ্ছে পাখি। পাখি আমরা দেখিনি এমন হয়তো কেউ নাই আমাদের মধ্যে যে কিনা পাখি দেখিনি বা পাখি চিনি না। তাহলে পাখির দেহে পাখির একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, যেটা আর কারো মধ্যে নাই? পাখি হচ্ছে উড়তে পারে। পাখি ছাড়া কিন্তু অন্য কোনো প্রাণী আর
উড়তে পারে না। তাহলে কে উড়তে পারে? পাখি উড়তে পারে, কারণ এদের দেহে কিছু বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলোর জন্য এদের দেহের ভর অনেক কমে যায়, সেই জন্য এই পাখিগুলো উড়তে পারে। এর বাইরে পাখির আর কি বৈশিষ্ট্য আছে? এই যে আমাদের যেমন ত্বক আছে, সেই ত্বক, পাখির ত্বকটাকে আমাদের ত্বকের মতো? পাখির ত্বকের বাইরে আবার একটা পালকের আবরণ আছে না? পাখির ত্বকের বাইরে কিন্তু পালকের আবরণ আছে। এদের সব কয়টারই আবরণ আছে কিছু। কি কি আবরণ আছে আমরা সবগুলো জানবো। তার মধ্যে পাখির কি আছে? পাখির আছে পালক। তাহলে পাখির পালক আছে, পাখি উড়তে পারে, পাখির বায়ুথলি আছে। এর বাইরে এই সবগুলো কি ন্যাথোস্টোমাটা উপপর্বের না? ন্যাথোস্টোমাটা, তার মানে এইটারও চোয়াল থাকার কথা ছিল। চোয়াল, পাখির চোয়াল থাকার কথা ছিল, বাট পাখির চোয়াল আছে, পাখির চোয়াল থাকে। এই চোয়ালটা পরিবর্তিত হয়ে কি তৈরি হয় জানো? পরিবর্তিত হয়ে চঞ্চু তৈরি হয়। চঞ্চু কোনটা? এই যে পাখির, যেটাকে আমরা সাধারণ ভাষাতে পাখির ঠোঁট বলে থাকি বা বিক বলে থাকি। বিক, যেটাকে পাখির ঠোঁট বলি আমরা, যেটা দিয়ে সে খাবার খায়, সেইটা কি? সেটা হচ্ছে চঞ্চু। এই চঞ্চু কিন্তু পাখির ঠোঁট না। এটা কি? এটা কি থেকে রূপান্তরিত হয়? রূপান্তরিত হয় চোয়াল থেকে। কোশ্চিন আসবে কোনটি রূপান্তরিত হয়ে চঞ্চুতে পরিণত হয়? অপশনে ঠোঁটও থাকবে, অপশনে চোয়ালও থাকবে। আমরা কি দেখাবো? আমরা চোয়াল দেখাবো কিন্তু। তাহলে এই গেল অ্যাভিস। অ্যাভিসের পরে ম্যামালিয়া। ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীতে নিশ্চয়ই বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে যেগুলোর জন্য এটা সবার চাইতে বেশি উন্নত। তাহলে এরকম বিশেষ বিশেষ কি কি বৈশিষ্ট্য থাকবে? প্রথমে, যেহেতু স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণীর নামের মধ্যেই আছে স্তন্য, তাহলে এর মধ্যে কি থাকবে? এর মধ্যে স্তনগ্রন্থি থাকবে, যেইটা থেকে দুগ্ধক্ষরণ হবে। রাইট? এদের স্তনগ্রন্থি থাকবে। এদের যে ফিমেল সদস্যগুলো, সেই ফিমেল সদস্যতে এরকম স্তনগ্রন্থিগুলো ডেভেলপড হবে। তো এটা হচ্ছে এদের নাম থেকেই পাওয়া একটা বৈশিষ্ট্য। এর বাইরে কি? এই যে এদের কান, আমাদের কানটা কি নরম না? বাইরের এই যে নরম পার্ট, একটু আগে আমরা তরুণাস্থি ধরে আসলাম যেটাতে, সেই নরম পার্টটাকে বলা হয় পিনা। তাহলে বাইরের কর্ণে, বহির্কর্ণে কি থাকে? পিনা থাকে। পিনা কি নির্মিত? তরুণাস্থি নির্মিত। তাহলে বাইরে তরুণাস্থি নির্মিত পিনা থাকে এটা। আর কি থাকে? আর থাকে হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি? একটা পেশি। এই যে আমাদের শরীরে এই জায়গাতে এই বরাবর একটা ডায়াফ্রাম থাকে, এরকম ছাতার মতো। সেইটা কি কে আলাদা করে? উপরে থাকে হচ্ছে ফুসফুস। ফুসফুস আর এখানে সরি, উপরে থাকে এরকম ফুসফুস আর হার্ট। এখানে ধরো একটা গোল কালারের গোল হার্ট দিলাম। আর এইখানে থাকবে তোমার সাপোজ লিভার থাকলো, তারপরে এখানে স্টোমাক থাকলো, তারপরে এই যে এমন 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 করে গেল। তো এই যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বর দুইটাকে যে পৃথক করে রাখছে একটা পেশি, এই দুইটাকে পৃথক করে রাখে, সেই পেশিটার নামই হচ্ছে ডায়াফ্রাম। তাহলে যদি আরো একটা বৈশিষ্ট্য বলে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীতেই থাকে, তাহলে কি বৈশিষ্ট্য একটা থাকবে? তাদের ডায়াফ্রাম আছে। এই ডায়াফ্রাম কাকে কাকে পৃথক করে? বক্ষ গহ্বর এবং উদর গহ্বর, ওই দুটোকে পৃথক করে কে? ডায়াফ্রাম। তাহলে ম্যামালিয়া পর্বের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি পেলাম? আমাদের ম্যামাল বলতে শুরুতেই স্তনগ্রন্থি থাকবে ফিমেল সদস্যদের, তারপরে সবারই থাকবে, ফিমেল সদস্যদের ডেভেলপড হবে। তারপরে কি থাকবে বললাম? এদের পিনা। পিনা হচ্ছে তরুণাস্থিময় পিনা থাকবে। এদের ডায়াফ্রাম থাকবে, যে এটা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে রাখবে। এদের শরীরে ত্বকে, শরীর কি ত্বক দিয়ে আবৃত, ত্বকে আবার কি থাকে? লোম থাকে। আমাদের সবারই কিন্তু দেখবা, যেটাকে আমরা বডি হেয়ার বলি, তাহলে কি আমাদের শরীর লোম দ্বারা আবৃত, লোমাবৃত। তাহলে
ম্যামালিয়া পর্বের প্রাণীদের শরীর হচ্ছে লোম দিয়ে আবৃত। অ্যাবিসের কি আবৃত ছিল? অ্যাবিসের ছিল পালক দিয়ে আবৃত। অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, এদের কি থাকে? অ্যামফিবিয়াতে হচ্ছে প্লেট দিয়ে আবৃত থাকে, বিভিন্ন প্লেট বা খোলক দিয়ে আবৃত থাকে। আর অ্যামফিবিয়ার হচ্ছে নগ্ন থাকে। এগুলো আমরা পড়বো, আমরা পরেই এই ধরনের যেসব বৈশিষ্ট্য সেম সেম টাইপের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একই সাথে জানবো। তাহলে এর বাইরে বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আমরা তাহলে কিন্তু জেনে ফেলেছি। এবার ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটার মধ্যে কি ছিল? প্রথমেই তিনটা মৎস্য ছিল, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। তারপরে কি ছিল? অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এই হচ্ছে এইটার সাতটা শ্রেণী। সাতটা শ্রেণীর মধ্যে তিনটে আমরা অলরেডি পড়ে ফেলেছি, বাকি চারটার মধ্যে আমরা কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পড়েছি, যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো থাকলেই এগুলোর, এই বৈশিষ্ট্য থেকে এদের নামকরণ করা হয়েছে, বা এই বৈশিষ্ট্যের জন্য এরা একটা স্বতন্ত্র নাম পেয়েছে, স্বতন্ত্র একটা জায়গা পেয়েছে। তো এইগুলোর বাদেও এদের তো আরো অনেক বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে চলো আমরা পড়ি। এগুলো সব আমাদের পড়া হয়েছে। দেখো একটা বিশাল বড় ছক, এই বিশাল বড় ছক পড়লে ইনশাল্লাহ তোমাদের আর কোনো বৈশিষ্ট্যতে আটকাবে না। তাহলে আসো শুরুতে অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এই সবটা তোমাদের বইয়েও আছে, তোমাদের বই থেকেও তোমরা পড়তে পারো, লিখেও পড়তে পারো, তোমাদের যেই রকম ইচ্ছা। তো শুরুতেই একটা প্রাণী, শুরুতে হচ্ছে প্রাণীটার ত্বক, বাইরে কিরকম। আমরা বললাম যে অ্যামফিবিয়ার কিন্তু ত্বকে কিছু লোম, বা আমাদের যেরকম লোম থাকে, পাখিদের যেরকম পালক থাকে, তারপরে রেপটাইলিয়াদের কি থাকে? আইস থাকে, এপিডার্মাল আইস থাকে। এদের সেরকম কিচ্ছু থাকে না, এদেরটা থাকে ত্বকটা একদম নগ্ন থাকে। নগ্নর সাথে কি থাকে? ত্বকে কিছু গ্রন্থি থাকে। গ্রন্থি থেকে কি হয়? গ্রন্থি থেকে বিভিন্ন রস নিঃসৃত হয়। যেহেতু এটা গ্রন্থিময় হয়, সেই জন্য রসগুলো দিয়ে এটা সিক্ত থাকে। তাহলে অ্যামফিবিয়া কি হবে? নগ্ন, সিক্ত, গ্রন্থিময়। একসাথে বলো, নগ্ন। শুরুটা কি? কোনো ত্বকে, ত্বক ছাড়া আর কোনো কিছু থাকে না, তাই সেটা নগ্ন। কিছু গ্রন্থি থাকে, গ্রন্থি থাকার জন্য আবার সিক্ত। তাহলে নগ্ন, সিক্ত, গ্রন্থিময়, এই তিনটা হচ্ছে ত্বকের বৈশিষ্ট্য। রেপটাইলিয়াতে আমরা কি বললাম? এদের কিছু এপিডার্মাল আইস থাকে। এপিডার্ম মানে কি? যে বাইরের যে ত্বক, সেটাকে আমরা এপিডার্মিস বলেছিলাম। তাহলে বাইরের ত্বক থেকে কিছু আইস জাতীয়, মানে শক্ত শক্ত কিছু পদার্থ তৈরি হয়, যেটা এদেরকে প্রোটেক্ট করে রাখে। তো এরকম যদি আইস তৈরি হয়, সেই আইসটা কি শুকনো হবে নাকি এরকম সিক্ত হবে? এই আইসের মধ্যে তো কোনো গ্রন্থি নাই, তাহলে এটা কি হবে? এটা শুষ্ক এপিডার্মাল আইস হবে। টিকটিকির কথা চিন্তা করো, তোমার ঘরে টিকটিকির কি গায়ে কোনো ভেজা ভেজা ভাব থাকে? থাকে না কিন্তু কখনোই। তাহলে এইটা কি? শুষ্ক এপিডার্মাল আইস দিয়ে আবৃত। পাখিতে কি থাকে? সবাই জানে পাখির ত্বকে হচ্ছে পালক থাকে। আর মানুষের কি থাকে? মানুষের হচ্ছে লোম থাকে, লোমাবৃত। এখন দেখো, মানুষও বলেছে গ্রন্থিযুক্ত। তাহলে তোমাদের মনে হতে পারে, আপু মানুষেও যদি গ্রন্থি থাকে, আমাদেরও তো ভেজা থাকার কথা। আপনি তো বললেন যে সিক্রেশন হয়, সেবার কিছু নিঃসরণ হয়, রস নিঃসরণ হয়, তাহলে এইটা ভেজা থাকে। তাহলে আমাদের শরীর, আমার শরীর এখন কেন ভেজা না? তোমার শরীর কি এখন ট্রুলি ভেজা না? তোমার শরীর কি পুরোপুরি শুষ্ক? দেখো, আমাদের শরীরে যখন ঘাম হয়, আমাদের শরীরে কি ঘাম হচ্ছে না? ঘাম হলে আমাদের বডি থেকে পানি বের হচ্ছে, তখন আমাদের শরীর শুষ্ক থাকছে। সেই জায়গাটাতে আমরা শুষ্ক রাখছি, রাখার চেষ্টা করছি, কারণ কি? আমাদের সেই বুদ্ধিমত্তা আছে যে না, আমার বডিটাকে শুষ্ক রাখা যায় এভাবে। আমি ফ্যানের নিচে যেয়ে বসছি, আমি হয়তো এসি রুমে যেয়ে বসছি, এইভাবে আমি আমার শরীরটাকে নিজে শুষ্ক রাখতে পারছি। তাহলে আমার শরীরে যেই ঘাম গ্রন্থি আছে, সেই ত্বকের ঘাম গ্রন্থিটাকে তুমি ধরবা না, কাউন্ট করবা না, তাহলে ত্বক গ্রন্থি যুক্ত। কথাটা কি ভুল? আবার দেখো, শীতের মধ্যে এটা তোমরা কম বুঝতে পারবা, গরমের মধ্যে অনেকে দেখবা ঘুম থেকে উঠছো সকালবেলা, পুরো মুখ তেল তেল হয়ে গেছে। হয় না? তেল সিক্রেশন হয় না আমাদের শরীর থেকে? স্পেশালি মুখে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি। আমরা বলি কি, অয়েলি ফেস হয়ে গেছে আমার, আমার স্কিন খুব অয়েলি। তাহলে অয়েলটা কোত্থেকে আসছে? অয়েলটা কি বাইরের বাতাস থেকে এসে আমার ত্বকে আসছে, নাকি আমার ত্বকে এরকম কিছু আছে যে এটা এই অয়েলটাকে তৈরি করছে? অবশ্যই তোমার ত্বকে কিছু একটা আছে যেটা অয়েল তৈরি করছে। সে কিছু একটা কি? গ্রন্থি। তাহলে কি গ্রন্থি তেল তৈরি করবে? তেল গ্রন্থি তেল তৈরি করবে, যেইটাকে আমরা ইংলিশে বলি সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস
গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে গ্রন্থি। তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ড সেবাম তৈরি করে। এই সেবামটাই হচ্ছে তেল, যেটা আমরা আমাদের স্কিনে যেসব জায়গাতে কি বলি যে তেল তেলে হয়ে গেছে, বা স্ক্যাল্প বলি না, স্ক্যাল্প তেল তেলে হয়ে গেছে, তাহলে আমাদের শরীরেও গ্রন্থি যে আছে এই জিনিসটা তোমরা বিশ্বাস করো। কি কি গ্রন্থি আছে? ঘাম গ্রন্থি আছে, বা হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, তেল গ্রন্থি, এই সব কিছুই আমাদের শরীরেও কিন্তু আছে, বা ম্যামালদের আছে। আমি আমাদের দিয়ে বোঝাচ্ছি এই জন্যই কারণ তাহলে তোমাদের কল্পনা করতে ইজি হবে। এখন আমি যদি তোমাকে অন্য একটা কিছু দিয়ে বুঝাই, সাপোজ একটা বাঘ দিয়ে বুঝাই, সিংহ দিয়ে বুঝাই, তুমি তো সেটা রিলেট করতে পারবে না, তাই না? তো এই জন্য আমরা আমাদের চারপাশে যেগুলো আমরা দৈনন্দিন দেখি সেইগুলো দিয়ে রিলেট করার চেষ্টা করব। চলন, উভচর, একটা ব্যাঙের কি থাকে? ব্যাঙের 2 জোড়া পা থাকে, এটা পড়তে হয়, এটার জন্য বই পড়া লাগে রে। সরীসৃপের কি থাকে? 2 জোড়া পা থাকে। পাখির কি থাকে? 2 জোড়া পা থাকে। পাখির 1 জোড়া পা, আর 1 জোড়া পা কি অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়। ডানা হয় কোনটা? সামনেরটা ডানা হয় না পেছনেরটা ডানা হয়? ডানা হয় যেটা অগ্রপদ। অগ্রপদ মানে অগ্র মানে সামনে, পদ মানে পায়ের, যে সামনের 2টা পা মানে যেটাকে আমরা হাত হিসেবে ইউজ করি, সেটা কিসে রূপান্তরিত হয়? সেটা ডানায় রূপান্তরিত হয়ে যায়। তো 1 জোড়া ডানা 1 জোড়া পা এরকম থাকে। স্তন্যপায়ীতে কি থাকে? 2 জোড়া পা থাকে। আমাদের এই যে আমাদের এইটাকেও আমরা পাই ধরছি, এটা কি অগ্রপদ, এটা হচ্ছে পশ্চাৎপদ, দুইটাই বেসিক্যালি পা আমরা হাত হিসেবে ইউজ করি। তাই বাকি যেগুলো আছে যেগুলো 4 পায়ে চলে সেগুলো তার হাত হিসেবে ইউজ করতে পারে না। তো এই জন্য আমরা ইন জেনারেল এটাকে পাই বলি, বা যখন আমরা এটাকে বায়োলজিক্যালি ডিনোট করতে চাই আমরা কিন্তু বলি এটা অগ্রপদ, এটা হচ্ছে হাতটাকে বলি অগ্রপদ, আর পাটাকে বলি হচ্ছে পশ্চাৎপদ। সো এই শ্বসন হয় কি দিয়ে? এদের শ্বসন হয়, পরিণতটা শ্বসন হয় ফুসফুস দিয়ে হয়, ত্বক দিয়ে হয়, মিউকাস ঝিল্লি দিয়ে হয়। মনে রাখবে এদের ত্বকটা যেহেতু কি নগ্ন থাকে, সেহেতু বাইরে থেকে এরা বাতাসটা গ্রহণ করতে পারে, এই জন্য এদের ফুসফুস, ত্বক, মিউকাস ঝিল্লি এগুলো দিয়ে শ্বসন সম্পন্ন হয়। আর বাকি সব কয়টারই কি হয়? ফুসফুস দিয়ে হয়। তাহলে তুমি যদি একটা পড়বা আর এটা ফুসফুস মানে বাকি সব ফুসফুস দিয়ে হবে। অক্ষিপল্লব, অক্ষিপল্লব কি? অক্ষিপল্লব মানে হচ্ছে আমাদের এই যে চোখের পাতা, আমাদের চোখের পাতা কয়টা? উপরে একটা, নিচে আরেকটা। উপরে নিচে, তাহলে 2টা আমাদের অক্ষিপল্লব বা চোখের পাতা 2টা। বাট অ্যামফিবিয়াতে কয়টা থাকে? অ্যামফিবিয়াতে থাকে 3টা। রেপ্টাইলিয়াতে থাকে 3টা, অ্যাবিসেও থাকে 3টা। তাহলে মানুষের থেকে বাকি সব কয়টাতেই একটা করে বেশি থাকে, বা ম্যামালিয়ার থেকে বাকি সবটাতেই একটা করে বেশি অক্ষিপল্লব থাকে। নেক্সট হচ্ছে অবসারণী। অবসারণী মানে কি, কেউ কি জানো? অবসারণী জিনিসটা কি? খুবই কঠিন বিয়ার্ড একটা বাংলা ওয়ার্ড, অবসারণী। বল কেউ যদি জানো তাহলে একটু লিখো অবসারণী জিনিসটা। অবসারণী, অবসারণীর ইংলিশ হচ্ছে ক্লোয়েকা। তোমরা অনেক জায়গাতে ক্লোয়েকা ওয়ার্ডটা দেখবা যখন মাছ পড়বা, রুই মাছের মধ্যেও মোস্ট প্রবাবলি আছে, বা কোনো কোনো জায়গাতে তোমরা এই ক্লোয়েকা ওয়ার্ডটা দেখবা। ক্লোয়েকা বা বাংলায় হচ্ছে অবসারণী। এই অবসারণী জিনিসটা কি? যেমন তুমি আমি মানুষ, তুমি নিজের কথা চিন্তা করো তো, যে আমাদের মল ত্যাগের জন্য, মল ত্যাগ করি আমরা কি দিয়ে? পায়ু দিয়ে মল ত্যাগ করি না? আবার মূত্র ত্যাগ করি কোনটা দিয়ে? মূত্র ত্যাগ করি আমাদের মূত্র নালী যেটা আছে সেই পথে করি। তো আমাদের কি 2টার পথ সেম? আমাদের তো সেম না, আমাদের পথ হচ্ছে আলাদা। আবার প্রজননের পথ আলাদা। তো যারা উন্নত প্রাণী তাদের মলমূত্র ত্যাগ এবং প্রজননের জন্য 3টা আলাদা আলাদা রুট আছে। মানুষের কথাই তুমি চিন্তা করো, আমরা তো কখনোই সেম রুটে এই 3টা কাজ করি না। সেম রুটে কি মলমূত্র ত্যাগ করা যায়? মানুষের যায় না। তাহলে যারা উন্নত প্রাণী তাদের মল ত্যাগ করার জন্য বা মূত্র ত্যাগ করার জন্য, প্রজননের জন্য 3টা আলাদা আলাদা রাস্তা আছে। কিন্তু যেগুলো নিম্ন শ্রেণীর প্রাণী তাদের কিন্তু এরকম 3টা আলাদা আলাদা রাস্তা নাই। নিম্ন শ্রেণীর প্রাণীগুলোতে কি হয়? নিম্ন শ্রেণীর প্রাণীগুলোতে
আচ্ছা আচ্ছা, নিম্ন শ্রেণীর প্রাণীগুলোতে একটাই রাস্তা থাকে বা এরকম একটাই ছিদ্র থাকে। এই একটা ছিদ্র দিয়েই তারা মলত্যাগ করে, একটা ছিদ্র দিয়েই তারা মূত্রত্যাগ করে, একটা ছিদ্র দিয়েই তারা জনন কাজও করে। এই সেম একটা ছিদ্রর মাধ্যমে তাদের সব কাজ হয়। তাহলে যে একটা ছিদ্র তিনটা কাজ করে, কি কি কাজ করবে? এটা মলত্যাগ করবে, মূত্রত্যাগ করবে, প্রজননের জন্য এই রাস্তা ব্যবহার হবে। তাহলে এই তিনটা কাজ যে একটা ছিদ্রর মাধ্যমে হয় সেইটাকেই বলে অবসারণী বা ইংলিশে ক্লোয়াকা, ক্লোয়েকা। তাহলে যারা উন্নত তাদের তো অবশ্যই ক্লোয়েকা থাকবে না, তাদের আলাদা 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 রাস্তা থাকবে তিনটার জন্য। আর যারা অনুন্নত তাদের হচ্ছে ক্লোয়েকা থাকবে। দেখি আমাদের ছক এটাই বলছে কিনা, নাকি ছকে আবার অন্য কিছু বলছে। দেখো অবসারণী অ্যামফিবিয়াতে আছে, এদের আছে, এদের অবসারণী আছে, এদের অবসারণী আছে, এদেরও অবসারণী আছে। ম্যামালিয়াতে কিন্তু কোনো অবসারণী নাই। তাহলে যেটা সবচাইতে বেশি উন্নত তাদের অবসারণী নাই, কিন্তু এই তিনটারই অবসারণী আছে। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড আস্তে আস্তে ডেভেলপড হবে, আস্তে আস্তে উন্নত হবে। তাহলে অ্যামফিবিয়ার হচ্ছে তিনটা কোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের হচ্ছে অসম্পূর্ণ চারটা। এখানে চারটা থাকে কিন্তু চারটা অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ হয় না। এটার একটাই ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির ছাড়া বাকি সবগুলোরই অসম্পূর্ণভাবে চারটা প্রকোষ্ঠে ভাগ থাকে। তাহলে পরে যতগুলো থাকবে এটাও সেম, পরে যতগুলো থাকবে সবগুলোতেই সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড হবে। হৃৎপিণ্ড কি পৃষ্ঠীয় না অঙ্কীয়? লিখো, হৃৎপিণ্ড পৃষ্ঠীয় না অঙ্কীয়? রক্ত, রক্ত হচ্ছে শীতল শীতল, উষ্ণ উষ্ণ। এখন রক্ত শীতল মানে কি, রক্ত উষ্ণ মানে কি? শীতল মানে কি ঠান্ডা রক্ত, আর উষ্ণ মানে গরম রক্ত, তাই না? বলো। আমাকে একবার এক স্টুডেন্ট বলেছিল যে আপু আমাদের রক্ত বের হলে আমি হাত দিয়ে দেখেছি রক্তটা গরম, ওই জন্য আমাদের রক্ত হচ্ছে উষ্ণ। আর উভচরে, উভচরে তাহলে রক্তটা হচ্ছে ঠান্ডা, তাই তাদের বলা হয় শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আসলে নাম শুনে এটা মনে হইলেও আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমরা একটু দেখি যে জিনিসটা আসলে কি। শীতল রক্ত, উষ্ণ রক্ত, এটা হচ্ছে তোমার দেহ। এই দেহের ভেতরে রক্ত আছে, তোমাদের দেহে রক্ত আছে। তাহলে যদি বাইরের তাপমাত্রা বাড়ার সাথে বা বাইরের তাপমাত্রা কমার সাথে, মোট কথা বাইরের তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাহলে তোমার এই দেহের ভেতরকার রক্তের তাপমাত্রাও যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকেই আমরা বলবো শীতল রক্ত। বা এই ধরনের প্রাণীকে বলা হয় কি এক্টোথার্মিক প্রাণী। এক্টোথার্মিক, একটো মানে হচ্ছে বাইরের, আমরা পড়েছি বাইরে, বাইরে থার্ম মানে হচ্ছে কি টেম্পারেচার, তাহলে বাইরের টেম্পারেচারের সাথে পরিবর্তিত হয়, সেইটাই হচ্ছে শীতল রক্ত বা এক্টোথার্মিক প্রাণী, শীতল রক্ত বিশিষ্ট বা এক্টোথার্মিক প্রাণী। এখন দেখো এই যে শীতকাল আসে, গরমকাল আসে, মানুষের শরীরের রক্তের তাপমাত্রা কি চেঞ্জ হয়? আমরা কি বলি যে আমাদের দেহের তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আদর্শ তাপমাত্রা। 100-র উপরে গেলে আমরা বলি জ্বর হয়েছে আমাদের। তো এইটা কি শীতকালে রিডিং চেঞ্জ হয়ে যায় আর গ্রীষ্মকালে কি চেঞ্জ হয়ে যায়? গরমকালে কি বলো যে না 100 হলে জ্বর না, 104 হলে জ্বর, এরকম কি হয়? হয় না। কারণ কি আমাদের দেহের রক্তের টেম্পারেচার কখনোই বাইরের টেম্পারেচারের সাথে সাথে পরিবর্তন হয় না। এখন যাদের এরকম বাইরের বা পরিবেশের তাপমাত্রার সাথে রক্তের তাপমাত্রার পরিবর্তন হয় না, তাদেরকে কি বলে? তাদেরকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা এন্ডোথার্মিক প্রাণী বলে। এন্ডো মানে কি ভেতরে, মানে শুধু তার ভেতরের পরিবেশটাই প্রভাবিত করবে, বাইরের পরিবেশ তার টেম্পারেচারকে প্রভাবিত করবে না। এইখানে একটা কঠিন বাংলা আছে, কঠিন বাংলা হচ্ছে এই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীগুলোকে কি বলে জানো? সমুষ্ণ শোণিত, সমুষ্ণ শোণিত,
সমুষ্ণ মানে হচ্ছে কি উষ্ণ, দেখেই বুঝতে পারছি, বা সমান উষ্ণতা বিশিষ্ট, সব জায়গায় সমান, বাইরের সাথে কোনো চেঞ্জ নাই। আর শোণিত মানে হচ্ছে রক্ত, তাহলে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা এন্ডোথার্মিক প্রাণী বা সমুষ্ণ শোণিত প্রাণী। আর এটাকে এটা শীতল রক্ত বিশিষ্ট বা এক্টোথার্মিক প্রাণী। তাহলে উষ্ণ আর শীতল রক্ত কি জিনিস বোঝা গেল? তাহলে এদের রক্ত হচ্ছে অ্যামফিবিয়া বা উভচর, এদের রক্ত হচ্ছে শীতল শীতল, এই দুইটার হচ্ছে উষ্ণ। তাহলে কোশ্চেন যদি আসে প্রথম সমুষ্ণ শোণিত প্রাণী কোনটি, প্রথম সমুষ্ণ শোণিত প্রাণী কোনটি? উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। স্তন্যপায়ীও কিন্তু সমুষ্ণ শোণিত, বাট এটা কি প্রথম? এর আগে পাখি, যে পাখি তো সমুষ্ণ শোণিত। এই জন্য তোমাদের দেখবো বই একটা লাইন লেখা আছে যে প্রথম সমুষ্ণ শোণিত প্রাণী হচ্ছে অ্যাভিস বা পাখি। এদের কি করোটিক স্নায়ু, করোটিক স্নায়ু হচ্ছে কি আমাদের মাথা থেকে কিছু স্নায়ু তৈরি হয়, আমাদের পুরো শরীরে ছড়ায় যায়। মানে শুধু আমাদের মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড তো জাস্ট এই বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, বাকি পুরো শরীরে ছড়ায় যাওয়ার জন্য কিছু করোটিক স্নায়ু থাকে। এই স্নায়ুগুলোর পরিমাণ কত? এদের 10, 12, 12, 12। নিষেক, এদের কি বহির্নিষেক হয়, আর বাকি তিনটারই অন্তঃনিষেক হয়। কারণ মানুষের অন্তঃনিষেক হয় না, ফিমেলের শরীরের ভেতরে ফিলিপিয়ান টিউবের মধ্যেই তো নিষেক হয়। সো এই জন্য এটা হচ্ছে বহি, আর বাকি তিনটারই হচ্ছে অন্তঃনিষেক। হচ্ছে আঙ্গুল, আঙ্গুলকে আমরা সব জায়গাতেই বলেছি যে সবার 2 জোড়া করে পা আছে, শুধুমাত্র এইটার 1 জোড়া পা অগ্রপদটা ডানায় পরিণত হয়ে গেছে। তাহলে এদের অগ্রপদে 4টা আঙ্গুল থাকে আর পশ্চাৎ পদে 5টা আঙ্গুল থাকে, কিন্তু কোনো নখ থাকে না। নখ কোথায় তৈরি হয়? পরেরটাতে যে নখ তৈরি হয়। সো এখানে একটু কম কম থাকে, এখানে অগ্রপদে 4টা, 5টা তৈরি হইতে পারেনি, পশ্চাৎ পদে 5টা, কিন্তু আবার কি কোনোটাতে নখ নাই, বাকি সব কয়টাই কিন্তু নখর যুক্ত আঙ্গুল থাকে। এই যে আমাদের যেমন কি আছে, নখ আছে আঙ্গুলে, তাহলে এরকম নখর যুক্ত আঙ্গুল থাকে। তো এখানে কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো, অনেক অনেক বৈশিষ্ট্য, অনেক অনেক ইনফরমেশন একটা ফ্লোতে, একটা সিরিয়ালে পড়লে খুবই ইজি। জাস্ট বৈশিষ্ট্যর পয়েন্টগুলো মনে রাখবা আর সিরিয়ালটা একটু খেয়াল রাখবে, 3-4 বার চোখের সামনে দেখলেই এই সিরিয়ালটা ইনশাল্লাহ মনে থাকবে তোমাদের। এর বাইরে আরো 2-4টা বৈশিষ্ট্য যেগুলো আমাদের এইরকম বিশেষ কোনো বৈশিষ্ট্য যেটা আমাদের হয়তো ছকের মধ্যে নাই, যেমন ডায়াফ্রামের ইনফরমেশনটা, এটা তো আর বাকি কোনোটাতে, 3টাতে নাই, ওটাতে আছে। তো এইভাবে না লিখে যে কয়টা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়েছি ওই কয়টা আমি ওই পেজেই তোমাদের বলে দিয়েছি যে হ্যাঁ এগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, তার বাইরে এরকম জেনারেল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবা। এই আমাদের গেল ন্যাথোস্টোমাটা। মানে ন্যাথোস্টোমাটার মধ্যে আমাদের যে ম্যামেলিয়া আছে, ম্যামেলিয়াটাকে আমরা আবার কিছু ভাগে ভাগ করার চেষ্টা করেছি। সেই ক্লাস, এটা কি ক্লাস? ম্যামেলিয়া হচ্ছে ক্লাস। তাহলে ক্লাসকে যদি আবার ভাগ করি, ক্লাসের ক্লাস মানে ভাগ হচ্ছে কি সাব ক্লাস। তাহলে এদের কি কি সাব ক্লাস আছে? এদের 3টা সাব ক্লাস আছে, প্রোটো, মেটা, ইউ। প্রোটো, আমরা এই যে প্রোটো গর্ডাটা পড়লাম, প্রোটো মানে কি আদি, যেটা বৈশিষ্ট্য একটু কম উন্নত, তাহলে শুরুটা কি? শুরুটা হচ্ছে প্রোটো, পরটা মেটা মানে হচ্ছে মাঝে, মেটা বা মেজো দুইটা মানে হচ্ছে মাঝে, মেটাথেরিয়া। আর ইউ, ইউ মানে বলেছি ভালো, তাহলে যেটার বৈশিষ্ট্য সব চাইতে ভালো সেটা হচ্ছে ইউথেরিয়া। নাও হিয়ার কামস দ্য কোশ্চেন, বৈশিষ্ট্যটা কি? বললাম যে এটা বৈশিষ্ট্য একটু কম ভালো, এটা তার থেকে বেশি ভালো, এটা সবচেয়ে বেশি ভালো, বাট জানতে তো হবে কোন বৈশিষ্ট্যের কথা বলছি। এর এই বৈশিষ্ট্যটা হচ্ছে এদের সন্তান প্রসব করা, সন্তান প্রসবের বৈশিষ্ট্য। তাহলে প্রোটোথেরিয়া, প্রোটোথেরিয়া কিন্তু কোনো সন্তান প্রসব করে না, তারা কি প্রসব করে? তারা ডিম প্রসব করে। তো প্রোটোথেরিয়া নিষেক হয় অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ নিষেক হওয়ার পরে এরা ডিম প্রসব করে। এটা আরেকটা নাম হচ্ছে কি, এদের নাম হচ্ছে মোনোট্রিম। এগুলো কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রাণী, এগুলো হচ্ছে কি প্রোটোথেরিয়া। উদাহরণগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিতে পারো। মেটাথেরিয়াতে কি হয়? একটু উন্নত, এখানে তোমার নবজাতকের জন্ম হয়, তবে সেই নবজাতকটা কি হয় না? পরিণত হয় না। পরিণত হয়ে গেলে তো ভালো, ইউ, বাট কি পরিণত হয় না। তাহলে যে আংশিক পরিণত নবজাতকের যে জন্ম দেয় সেটাই হচ্ছে মেটাথেরিয়া। এই মেটাথেরিয়াতে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ থাকে এদের, সেটার নাম কি? মার্সুপিয়াম।
মার্সুপিয়াম ওয়ার্ডটার সাথে তোমরা অনেকেই পরিচিত না, কিন্তু তোমরা আরেকটা ওয়ার্ডের সাথে পরিচিত, সেটা কি, বা আরেকটা আইডিয়ার সাথে পরিচিত, সেটা হচ্ছে ক্যাঙ্গারুর থলে। ক্যাঙ্গারুর থলে আমরা ছোটবেলায় যখন হচ্ছে প্রিকেডেটে পড়তাম, তখন এরকম একটা সাধারণ জ্ঞান বই থাকতো, ওই সাধারণ জ্ঞান বইয়ে লেখা থাকতো প্রাণী জগতের যে কোন প্রাণী নিজের থলেতে বাচ্চা নিয়ে ঘোরে, বা এরকম সামথিং, এরকম একটা কোশ্চেন ছিল। তো সেটা হচ্ছে ক্যাঙ্গারু। এই যে ক্যাঙ্গারু জাতীয় প্রাণী, যে ক্যাঙ্গারু বা কোয়ালা, এদের যে থলে থাকে, এই থলেটাকে বলা হয় মার্সুপিয়াম। তাহলে মার্সুপিয়াম থাকে কাদের মতে? মার্সুপিয়াম মতে মেটাথারিয়াদের মার্সুপিয়াম থাকে। বা এভাবে মনে রাখতে পারো, ওরা যে এই যে আংশিক পূর্ণ বা আংশিক পরিণত নবজাতকের জন্ম দিল, এই আংশিক পরিণত নবজাতক তো বাইরের পরিবেশে বাঁচতে পারবে না, তাহলে তাদের কি দরকার? তাদের একটা সেফ প্লেস দরকার। সেই সেফ প্লেসটা কি? মার্সুপিয়াম। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা এইভাবেই সবকিছুকে সৃষ্টি করে দিয়েছে যাতে তারা নিজেদের জীবন ধারণটা করতে পারে যেভাবেই হোক। এই আংশিক পরিণত নবজাতক সেজন্য বাইরে না থাকে, সেজন্য কি দিয়ে দিয়েছে? মার্সুপিয়াম। সেইভাবে মনে রাখতে পারো তোমরা এই জিনিসগুলো। আর ইউথারিয়া তো ভালো, এটা আলাদা করে বলার কিছুই নাই। ইউথারিয়া পরিণত নবজাতকের জন্ম দেয়। এই হচ্ছে ম্যামালিয়ার 3টা সাব ক্লাস থেকে এই ছোট ছোট ইনফরমেশন গুলো তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে, শুধু সিকিউ এর জন্য সব লাগবে না, এমসিকিউ এর জন্য এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। এবার আমাদের একটা কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, তোমাদের বোর্ড পরীক্ষাতে আসে। বোর্ড পরীক্ষাতে কোন কোশ্চেন আসবে? এটা হচ্ছে খ নাম্বারে আসে। আমরা এতক্ষণ এমসিকিউ এর জন্য পড়লাম, আমরা 3-4 এর জন্য অনেক ইনফরমেশন জানলাম, 2 এর জন্য অনেক কিছু জানলাম। এটা আমি একটু আলাদাভাবে পড়বো যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না। এটা কি বোঝায় আসলে? দেখো, আমরা কর্ডাটার যে ক্লাসিফিকেশনটা পড়েছিলাম না, আমরা কর্ডাটার ক্লাসিফিকেশন পড়েছি। ক্লাসিফিকেশনের মধ্যে কি ছিল? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তিনটাতেই কি নটোকর্ড ছিল, কারণ তিনটাই কর্ডাটা পর্বের প্রাণী, তো তিনটাতেই নটোকর্ড থাকবে। বাট এই দুইটাতে কি নটোকর্ড থেকে মেরুদণ্ড তৈরি হয়েছিল? মনে করে দেখো তো, মেরুদণ্ড কি হয়েছিল না হয়নি? এখানে কিন্তু মেরুদণ্ড হয়নি। মেরুদণ্ড হয়নি জন্যই এটাকে আমরা প্রোটোকর্ডাটা বলছিলাম, আর মেরুদণ্ড হয়েছে জন্য এটাকে আমরা ভার্টিব্রাটা গুলোকে আমরা এই ভার্টিব্রা এই উপপর্বের মধ্যে নিয়ে আসছি। তো তাহলে দেখো, হয়ে গেল। তাহলে এই যে ইউরোকর্ডাটা প্লাস সেফালোকর্ডাটা, এরা কর্ডেট ঠিক আছে, কিন্তু এরা কি মেরুদণ্ডী? মেরুদণ্ডী না, এরা কর্ডেট বাট মেরুদণ্ডী না। আর এই ভার্টিব্রাটা কি? এরা সবাই কর্ডেট, কারণ কর্ডেটের মধ্যে একটা ভাগ। তাহলে কি এরা কর্ডেট প্লাস মেরুদণ্ডীয়, দুইটাই। এরা বোথ কর্ডেট অ্যান্ড মেরুদণ্ডী। তাহলে কর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা প্লাস সেফালোকর্ডাটা, এইভাবে যখন কোশ্চেন আনসার লিখবে ভাগ করে দিবা। কর্ডাটা পর্বের উপপর্ব কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এদের মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা নটোকর্ড পরিণত হয়ে মেরুদণ্ডে পরিণত হতে পারে না, বাট ভার্টিব্রাটার যে নটোকর্ড আছে সেইটা পরিণত হয়ে মেরুদণ্ড গঠন করে। সো এই জন্যই সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট। এই যে যত মেরুদণ্ডী প্রাণী আছে সবই কর্ডেট, কিন্তু সব কর্ডেট আবার মেরুদণ্ডী না। এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এগুলো মেরুদণ্ডী না। তাহলে বোঝা গেল, যদি খতে এই কোশ্চেন আসে তাহলে আমরা ব্যাখ্যা করে লিখতে পারবো। আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা ভার্টিব্রাটার শ্রেণীগুলো পড়লাম,
ন্যাথোস্টোমাটা, অ্যাগনাথা, এগুলোর মধ্যে যেসব প্রাণী আছে সেই প্রাণীগুলোর বৈশিষ্ট্য পড়লাম, প্লাস এই যে কোনটার বৈশিষ্ট্য কি, কোনটা কি গঠন আছে তাদের, তারা কি কাজ করে। তাহলে আমরা আজকে পড়ে ফেললাম যে আমাদের ভার্টিব্রাটা শ্রেণীতে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলো কিভাবে ভাগ করা হয়েছে, কিসের বেসিসে, সবকিছু আমরা জেনে ফেললাম। তো দেখো আজকে আমরা তাহলে কি কি পড়লাম। আমরা পড়লাম প্রথমে অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা, এই দুইটার মধ্যে কি কি প্রাণী আছে সেগুলোর বৈশিষ্ট্য আমরা আলাদা একটা ছক করে পড়েছি। আমরা যে মৎস্যগুলো আছে মৎস্যগুলোর বৈশিষ্ট্য আলাদাভাবে একটা ছক করে পড়েছি। আর বাকি যে চারটা আছে, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া, এই চারটার বৈশিষ্ট্য আলাদা একটা ছকে পড়েছি। তো তোমাদের কাজ হবে কি, এরকম ছক ছক করে তোমরা দেখবা তোমাদের বইয়ের চ্যাপ্টারের শেষেও কিন্তু এরকম ছক করে দেওয়া আছে এই ছকগুলো। সো তোমরা ওইগুলো দেখে যদি পড়ো তাহলে দেখবা খুব তাড়াতাড়ি মনে থাকছে। আর এর বাইরে যা যা এক্সট্রা ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার গেল, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা টোটাল 5টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করলাম। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলো বা অ্যাডভাইস বলো যেটাই, যে তোমরা সিরিয়ালি ক্লাসগুলো করবে। অবশ্যই তোমরা যদি একটা সিরিয়াল মিস করে পরের সিরিয়ালে ক্লাস করো তাহলে দেখবা তোমরা অনেক কিছু কিন্তু ধরতে পারবা না বা তোমার বুঝতে সমস্যা হবে। আর পড়ানোটা এমন একটা সিরিয়ালে পড়া ভালো যেন তোমার মাথার মধ্যে মনে থাকে। এখন তুমি আগে ভার্টিব্রাটা পড়লা তুমি, তারপরে হচ্ছে ওই ওই পাশে কি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলো পড়লা, তাহলে দেখবা মনে থাকবে না, জিনিসগুলো আওলায় যাবে। সো একটা সিরিয়ালে পড়বা, প্লাস যে উদাহরণগুলো বলেছি এর আগের ক্লাসগুলোতে, যে ছকগুলো তোমাদেরকে করতে বলেছি সেগুলো অবশ্যই কমপ্লিট রাখবা। তো আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, বা যেগুলো বুঝতে পারোনি, যেগুলো তোমাদের মনে হয়েছে না যে আমি এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা মিলতেছে না, সেইগুলো কমেন্টে জানাবা বা পোস্ট করে জানাতে পারো তোমরা। আর এই চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমাদের এর থেকে বেশি আর কোনো কিছুই লাগবে না। এটুকু যদি পড়তে পারো তোমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশনেরও 80% কভার হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো, জুলজি বা বোটানি যেটাই হোক। টিল দেন তোমরা এটা পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, অ্যান্ড মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো, কোশ্চেন প্র্যাকটিস করো। সো আশা করি তোমাদের একটা খুব ভালো প্রিপারেশন হবে। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অনেক মুখস্থ জিনিসপত্র, বাকি চ্যাপ্টারগুলো আমরা ইনশাল্লাহ আরেকটু ভালোভাবে পড়বো, যেগুলো আমাদের বোঝার জিনিসপত্র আছে। সো বেশ কঠিন একটা, তোমাদের কঠিন মনে হয়, তোমাদের কাছে কষ্ট হয় পড়তে, এরকম একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। তোমরা প্র্যাকটিস করো, পড়ো নিজেরা, নিজেদের যেসব সমস্যা সেসব নিয়ে আমরা গ্রুপে আলোচনা করব। আজ এই পর্যন্তই, নেক্সট আমরা আরো কোনো একটা ক্লাস নিয়ে আসবো। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।